স্বাগত বাংলাদেশ এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং দেশ টিভির বার্তা প্রধান জায়েদুল হাসান পিন্টু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে যদি শুরু করি, আজকে যে বিষয়টা আলোচনায় ছিল, বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা ৮ জন নিহতের ঘটনায় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন আদালত। শুরুতে যেটা জানতে চাইবো যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মামলা করার ঘটনা খুব বেশি আমরা দেখতে পাই না, বিশেষ করে র্যাব বা এই ধরনের যেগুলো এলিট ফোর্স বলি আমরা। সেক্ষেত্রে এই মামলার ঘটনাটা এক ধরনের অগ্রগতি বলবেন কিনা, বিশেষ করে বন্দুকযুদ্ধের এই পুরা বিষয়টাতে? ধন্যবাদ। আমি আসলে অগ্রগতি বলতে চাই না, আমার কাছে মনে হয়েছে এখানে কনটেক্সটটা খুবই ডিফারেন্ট। র্যাবের অ্যাকশন নিয়ে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল লিমনের ঘটনা, আপনার নিশ্চয়ই মনে আছে, তারপরে ৭ খুনের ঘটনা নারায়ণগঞ্জের, এবং এই ঘটনাটি। এখানে আরজু হাজারীবাগ ছাত্রলীগের যে নেতা, তিনি এত বেশি কাভারেজ পাচ্ছেন বা তার মৃত্যুকে কেন্দ্র করে এত বেশি কথাবার্তা হচ্ছে, কারণ হলো স্থানীয় সাংসদ ফজলেনুর তাপস প্রতিবাদ করেছেন। সেদিন আরেকজনও বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। কিন্তু আমরা কিন্তু এই যে এত সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর আগে হলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের তাপস সাহেবদের কোনো প্রতিবাদ দেখি নেই, এবং সংসদে কোনো এত বড় জ্বালাময়ী বক্তৃতা আগে দেখি নেই। আর এখানেও দেখবেন পুরো বিষয়টার মধ্যে একটা খুবই বড় ধরনের সংশয় রয়ে গেছে, মনে হচ্ছে সরকারি দলের ভিতরেই। ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে অ্যাকশন শুরু, ছাত্রলীগের যারা সন্ত্রাসী আছে তারাও বাদ যাবে না। একই কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও শুনলাম, কিন্তু আবার ভিন্ন কথা শুনতে পাচ্ছি, যেহেতু তার সংসদীয় এলাকা, সেজন্য ফজলেনুর তাপস। তবে র্যাবের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, বিচার বিভাগের তদন্তের নির্দেশনা এসছে, এইটা যদি সব ক্ষেত্রে হয়, প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে হয়, তাহলে কিন্তু আমরা ওয়েলকাম করতে পারি। কিন্তু এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে সেদিন আরেকটি ক্রসফায়ারের ঘটনা ছিল, কুষ্টিয়াতে ছিল, বন্দুকযুদ্ধের ঘটনা ছিল কুষ্টিয়ায়, সেটা পুলিশের সম্ভবত, সেটা নিয়ে কোনো আলোচনা আমরা আসলে দেখিনি খুব বেশি। জায়েদুল হাসান, আপনার কাছে একই প্রশ্ন। আপনার কি মনে হয় যে উনি যেটা বললেন এটা আসলে বিচ্ছিন্ন একটা ঘটনা, নাকি আপনি এটাকে একটু অগ্রগতি বলবেন যে মামলা হয়েছে, যেখানে লিমনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মামলা নিয়ে অনেক জটিলতা ছিল? দেখেন, আমি একটু অন্যভাবে বলি, মামলা হয়েছে বললেন না, কি তদন্ত করার একটা নির্দেশ দিয়েছে, এই জায়গায় শেষ হয়ে যাবে। আপনি দেখেন এরপরে আর এটা এগোবে না। বিচার বিভাগীয় তদন্ত ধারণা আমাদের এখানে ভুল আছে, এটা আপনার একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবে। হ্যাঁ, এটা 1956 এর একটা অ্যাক্ট অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটই তদন্ত করতে পারে। তদন্ত করে দেখবেন যে রিপোর্টটা দিয়ে দিয়েছে ওখানে এই ঘটনার মৃত্যু ঘটবে। কারণ এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র আপনার এই স্থানীয় সংসদ বা সাংসদ, ওনার একজন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে অথবা ক্রসফায়ার হত্যা করেছে, যেভাবেই বলেন, সেটার উনি পার্সোনালি নিয়েছেন, আর কিছু না। কিন্তু রাষ্ট্রের অবস্থান তো এখানে চেঞ্জ হয়নি, মানে সরকারের অবস্থানও কিন্তু এখানে চেঞ্জ হয়নি। ক্রসফায়ার গত 10-12 বছর ধরে চলছে। এটা আমি যা দেখছি, সরকারের নীতি যা আছে, এটা চলে যাবে। এই ছাত্রলীগের উপরে বা সরকারি দলের নেতাকর্মীর উপরে আগে এই ধরনের ক্রসফায়ার ঘটেনি বলে আপনার আজকে এত কথা হচ্ছে। তো এটার কারণও আছে। এটা হলো আপনার আপনার যে অ্যাকশন শুরু, যে মিনিস্টার বলেছেন, ঘটনাটা কিন্তু ওই জায়গায়। এটা ছাত্রলীগের একটা নতুন কমিটি হয়েছে, সারা দেশে ছাত্রলীগের সম্পর্কে যে নানান টেন্ডারবাজি, মাস্তানি, চাঁদাবাজি, এগুলো নিয়ে যে একটা নেতিবাচক ধারণা আছে জনমানুষের মধ্যে, সেই জায়গায় এটা একটা সরকার, আমি বিশ্বাস করি সরকার প্রধানের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া যে তোমরা ঠিক হয়ে যাও। সেই কারণে এইগুলোকে কেস স্টাডি হিসাবে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। বিষয়টা এমন সময় ঘটেছে যখন আসলে প্রবেশ শিকদারের বিষয়টি বেশ একটু আলোচনায় ছিল, এবং সরকারের ভিতরেও সরকারের অনেক সমালোচনা হয়েছে বলে আমরা জেনেছি। এটার সাথে এটা কোনো সম্পর্ক থাকতে পারে কিনা, বা আপনার কি মনে হয়? দুটো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটার মাধ্যমে একটা, আমার সাথে জায়েদুল হাসান পিন্টু হয়তো একমত হবেন, দুটো ঘটনাই কিন্তু সরকারের ভেতরের সমন্বয়হীনতাকে প্রকাশ করে। একজনের সাথে আরেকজনের, দল এবং সরকারের মধ্যে যে দূরত্ব আছে, দলের নেতাদের মধ্যে যে আসলে চিন্তাধারার মধ্যে পার্থক্য আছে, দল এবং সংগঠনের মধ্যে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যে বিভিন্ন ধরনের ব্যক্তি, কোনো ব্যক্তি বিশেষের প্রাধান্য, কোনো ব্যক্তি বিশেষের এটা ইংরেজিতে বলে হাই হ্যান্ডেডনেস, মানে অতি চাওয়া, এই সব কিছু মিলে আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা সুর তাল লয়ের একটা সমস্যা। কিন্তু বড় যেগুলো রাজনৈতিক দল, এরকম মত পার্থক্য বা ভিন্নতা
থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে এত প্রকাশ্যে। আচ্ছা, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতি থেকে এসে, বিরতি নিয়ে ফিরছি 50 সেকেন্ড পর। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ইশতিয়াক রেজা, যে প্রসঙ্গটাই ছিলাম যে এক একজন এক এক বক্তব্য দিয়েছে, আমরা ক্রসফায়ারের পরের দিন দেখেছি ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন যে সরকার ছাড় দিচ্ছে না এবং এই ধরনের কিছু বক্তব্য, কিন্তু তখন যারা বেশি সরব ছিলেন এখন আবার এই ধরনের কোনো বক্তব্য বা কোনো রকম পাল্টা বক্তব্য আমরা খুব বেশি শুনিনি। যারা আইন তৈরি করে, আমার প্রশ্নটা এখানে, যারা আইন তৈরি করে তারা যখন একটা বন্দুকযুদ্ধের পর এই ধরনের বক্তব্য দেয়, তখন সাধারণ মানুষ হিসেবে তাদের প্রতি একটা আস্থাহীনতা তৈরি হয় কিনা সাধারণ মানুষের, জনগণের, আপনার কি মনে হয়? সাধারণ মানুষ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখেন, এটা ক্রসফায়ার এমন একটা যেটা দুধারী তলোয়ারের মতন আর কি। মানুষ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ, ফলে তারা জানে যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা দীর্ঘসূত্রিতা আছে এবং শেষ পর্যন্ত বিচার হয় না। এবং আপনি যদি নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্য দেখেন, তিনি বলেছেন একটা সেমিনারে যে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সন্ত্রাসীর কি বিচার দেখেছেন স্বাভাবিক পথে হয়েছে? অর্থাৎ তার নিজেরই একজন মন্ত্রী কিন্তু এই ধরনের বক্তব্য আসলে কি মানে তার ভালো নিজেরই কিছু কিন্তু indicate আস্থা করে নাই কিনা? এটার প্রতি। আবার যেসব সংসদ সদস্য বা মন্ত্রী এসবের পক্ষে বলেন, তারা যখন আইনের শাসনের কথা বলেন, তখন কি করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে, সেটাও কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে। জি। পুরো জিনিসটাই কিন্তু খুবই কনফিউশনের মধ্যে রয়েছে। আমার মনে হয় যে এখানে রাজনৈতিকভাবে আমরা একটা জায়গায় আসতে ব্যর্থ হয়েছে। এবং আপনি যদি বিএনপি জামাত জোটের আমলের শেষ সময়টা দেখেন, ক্রসফায়ার কিন্তু এক সময় শেষ পর্যন্ত নিজের দলকে দেড়াই, ডেভিডের কথা বোধহয় মনে আছে আমাদের, নারায়ণগঞ্জের ডেভিড এবং বরিশালের মহসিন যুব দল নেতা। এবং তখনও কিন্তু বিএনপির কোনো কোনো মন্ত্রী এরকম উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিল যে দলের ভিতরের সন্ত্রাসীদেরকেও ছাড় দেওয়া হবে না। জি। অর্থাৎ এইখানে একটা সমন্বিত বক্তব্য আপনি কখনো পাবেন না। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় যে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, এবং সরকার নিজেও যেহেতু মানবাধিকার রক্ষায় যথেষ্ট সচেতন এবং সরব, সেই জায়গাটায় আমার মনে হয় কোনো কারণেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করা যায় না। কিন্তু একই সাথে সন্ত্রাসীদের কিভাবে নিবৃত্ত করবে, সেই জায়গায় রাজনৈতিক অঙ্গীকারটা কোথায়, সেটা সরকার কিন্তু মানুষের কাছে কোনোভাবে পরিষ্কারও করছে না। কারণ আমরা দেশব্যাপী সরকারি দলের যে সমস্ত কর্মকাণ্ড দেখি, এর মধ্যে ছাত্রলীগ, যুবলীগের কথা তো জাহিদুল হাসান বলছিলেনই, মানে কোনোভাবেই তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু তাই না, তারা নিজেরা যে পরিমাণ মারামারি করেছে, অন্য দল তো বাদ। এটা একটা মেসেজ মনে করছেন কিনা? দেখেন, এই জায়গায় এই মেসেজ দিয়ে যে খুব একটা কাজ হবে তা তো নয়। যেটা উনি তো রেফারেন্স দিলেন যে বিএনপির শেষ আমলে ওই ধরনের মেসেজ দেওয়া হয়েছিল। এখানে আমি যেটা মনে করি, আপনার রাষ্ট্র এক ধরনের স্বীকার করে নিল যে বিচার ব্যবস্থা দিয়ে দেশ চলবে না ঠিক মতো। রাষ্ট্রেরই অনাস্থা বিচার ব্যবস্থার প্রতি, আর নয়তো আপনার এই ক্রসফায়ারের দিকে যেত না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। হ্যাঁ, এখানে একটা রাষ্ট্রের অবস্থান ঠিক করতে হবে। দ্বিতীয়ত, আপনার যদি আপনি মনে করেন যে এই সন্ত্রাস দূর করবেন, এই যে 2004-এ র্যাব হলো, তার আগে থেকে কিন্তু পুলিশও ক্রসফায়ার জি করেছে। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমরা 7 খুন যে মামলাটা হলো নারায়ণগঞ্জে, এটার পরে দেখেছি যে র্যাব তার আগে যে পরিমাণ আমরা ক্রসফায়ারের কথা শুনেছি বন্দুকযুদ্ধ, তারপরে বেশ কমে গিয়েছে পুলিশের, বরং আমরা দেখেছি। আমি একটা বিরতি থেকে এসে বিষয় জানতে চাইবো যে এই বিষয়গুলো আসলে কিভাবে রিলেটেড। ছোট্ট একটা বিরতি থেকে এসে কথা বলছি, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। জাহিদুল হাসান, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ক্রসফায়ারের ঘটনা র্যাবের ক্ষেত্রে আমরা গত কিছুদিনে বেশ কম দেখেছি, বিশেষ করে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার পর, কিন্তু পুলিশের মধ্যে কিন্তু এটা চলছে আছে। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? না, এটা যে যার মতো যার জুরিসডিকশন অনুযায়ী কাজ করে যাচ্ছে, এমন না যে কম্পিটিশনও করছে অথবা এই কেউ কম করছে কেউ বেশি করছে, বিষয়টা এরকম না। এটা ধরেন চলছে তো আজকে থেকে না,
হ্যাঁ, গত 10-12 বছর ধরে, আরো বেশি সময় ধরে আপনার ক্রস ফায়ার চলছে। র্যাব 2004 থেকে। 2004 এ হয়েছে, কিন্তু তার আগেও পুলিশ র্যাবেরটা crossfire যত ছিল। আলোচনায় আসে না, বা শুনি, র্যাবেরটা পুলিশেরটা আলোচনায়, কিন্তু আমরা পুলিশেরটা তো নীরবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, র্যাবেরটা আলোচনায় বেশি আসে, কারণ হলো আপনার এটা যেভাবে এক্সপোজারে আসে, তারা ধরে ছবি দেয়, টিভিতে জানান দেয়, যে এটা গল্প বলে যে এইভাবে ক্রসফায়ারটা হয়েছে, যেই কারণে আলোচনায় বেশি আসে র্যাবের। পুলিশেরটাও ওইভাবে আলোচনায় পুলিশের আসে একটা না। বড় অংশ কিন্তু যে হার্ডকোর সর্বহারা ওই যেটা এলাকায় আপনার অপারেশন, ওই- তো ওটা কিন্তু খুব একটা আসে না, মানে ওই দক্ষিণ সংবাদপত্রে পশ্চিমাঞ্চলে আসে না। সর্বহারা তো একদম ক্রসফায়ার করে শেষ করেছে, সেই সংখ্যাটা অনেক বেশি, অনেক এবং বেশি। এটা পুলিশই করেছে। তা আমি বলছি, এই ক্রসফায়ার দিয়ে আপনি যদি আপনি মনে করেন সন্ত্রাস দমন সম্ভব হতো, তাহলে 10-12 বছরের সন্ত্রাস কেন কমে নাই? আবার বলতে পারেন আরো হয়তো বেশি হতো, ক্রসফায়ার করে এটা মাত্রায় রাখা হয়েছে। বিষয়টা কিন্তু ওই রকম না। আপনার সোশ্যাল ক্রিমিনাল বা পেটি ক্রিমিনালদের একটা দুইটা ক্রসফায়ার করলেন, থেমে গেল তা না। আপনার সমাজে যখন জাস্টিস থাকবে না, অথবা অন্যায্য অবস্থান থাকবে, বা আপনার বৈষম্য থাকবে, সামাজিক বৈষম্য থাকলে সমাজে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও থাকবে। কিন্তু আমাদের এই সমাজে যেটা বেশি হচ্ছে, সেটা হলো আপনার ক্রিমিনালাইজেশনটা হচ্ছে আপনার এই পলিটিক্যাল, আপনার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায় বলে আপনার এগুলো বাড়ছে। আপনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কমিয়ে দেন, আপনি আপনার ছাত্রলীগ বলেন, আপনার ছাত্র দল বলেন, যুবলীগ বলেন, যুব দল বলেন, আপনি যদি আপনার পার্টি থেকে এবং সরকার থেকে এই ধরনের নির্দেশনা থাকে যে তার দলে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, তাহলে আপনার ক্রসফায়ারও দরকার পড়বে না। এই কথাটা আমরা বলতে শুনি, কিন্তু আসলে কার্যত দেখি না। না, আরেকটা ছোট্ট বিষয় আমি জানতে চাইবো, আজকেও যেমন একটা ঘটনা ঘটেছে যে একজন 3 জনকে সম্ভবত পিটিয়ে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। সাধারণ মানুষও যখন এই ধরনের কর্মকাণ্ড করে, তখন আসলে আপনি শুধু রাজনৈতিক বিষয়গুলো না, বলছিলেন, দেখেন, সেটাকে এইটারও কিন্তু এটার একটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, সামাজিক ব্যাখ্যা আপনি দিতে পারেন। তো সেই জায়গায় এই যে পিটিএ মারা, এর আগে আমরা কি যে রাজনকে মারা, তারপরে রাকিব। আপনার হ্যাঁ রাকিবকে মারা, এই যে এই নিয়ে যে ঝড় উঠলো, ধরেন এটা যদি বলি, এটা আমাদের মানুষের মধ্যে এটা একটা অন্ধকার দিক থাকে। আমরা বেসিক্যালি তো আমরা অসভ্য থেকে আস্তে আস্তে সভ্যতার দিকে যাচ্ছি বলে দাবি করি। আমাদের ভিতরে কিন্তু সেই অন্ধকার মানে দিকটা, আইন নিজের হাতে না তুলে এটা নেওয়ার- কেন নিচ্ছি, আমাদের ওই বর্বর দিকটা কিন্তু ভিতরে রয়ে গেছে। সেইটা সময় এবং সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে উঠে। সেটা আমরা আইন দিয়ে, ধর্ম দিয়ে, সামাজিক অনুশাসন দিয়ে বেঁধে রাখি, যে বা শিক্ষা দিয়ে, প্রকৃত শিক্ষা দিয়ে আমরা বেঁধে রাখি, আমরা ওই দিকে যাই না। কিন্তু দেখবেন যে আমাদের এটার যখনই কোনো একটা কিছুর বিচ্যুতি ঘটে, এই ঘটনা ঘটছে। আপনি রাজনকে বা পিটিয়ে হত্যার আমরা এত নিন্দা হয়েছে, আপনি দেখেন যারা পিটালো, অথবা এই যে এই 3 জনকে যে উদাহরণটা দিলেন, গণপিটুনি। আমরাই তো পিটিয়ে মারলাম। জি। এই গণপিটুনি কারা দিল? আমরা দিলাম না? জি। তা আমরা তো রাজনকে যারা পিটিয়েছে নিন্দা করছি, আর তারাই আমরাও আবার- একই ঘটনা ঘটাচ্ছি। জি, আমি ইশতিয়াক রেজা, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, সেটা হলো যখনই কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটে বা বন্দুকযুদ্ধ হয়, আমরা দেখি যে র্যাবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয় যে এভাবে এভাবে হয়েছিল, এই ধরনের একটা ঘটনা দেওয়া হয়, টেলিভিশনে আসে বা ইয়েতে। কিন্তু দু একটা বিষয় আমরা দেখি যাচ্ছে, পরবর্তীতে অপরাধ যখন প্রমাণিত হয়েছে, তারপরে তারা কিন্তু দুঃখ প্রকাশ করে বা এই ধরনের কোনো বিবৃতি বা কিছু সদস্যের র্যাবের জড়িত থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করা বা এই ধরনের কোনো কিছু কি চোখে পড়েছে বা কখনো না, দেখেছেন? আমারও পরে নেই। একটাই ব্যতিক্রম ছিল, সেটা হলো বোধহয় নারায়ণগঞ্জের ঘটনায় শেষ পর্যন্ত র্যাব কিছুটা নিজের নিজের একটা তদন্তের কথা বলে একটা রিপোর্টও সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছিল। এটাই ছিল একমাত্র ব্যতিক্রম। এর বাইরে কিন্তু আর যে গল্পটা এখানে দেওয়া হয়, ক্রসফায়ারের গল্পটা, দেখবেন সব ক্ষেত্রে একই রকম গল্প। মানে নতুন স্ক্রিপ্টও কিন্তু আর লেখা হয়নি, অনেকদিন থেকে একই স্ক্রিপ্ট চলছে, সেই 2004 বা তার আগের থেকে। আপনি যে গণপিটুনির কথাটা বলছিলেন না, কিছুদিন আগে কিন্তু রাজশাহীতে না চাঁপাইনবাবগঞ্জে 6 জনকে মেরে ফেলা হয়েছে। এইটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা। তারা মনে করে না যে এদেরকে পুলিশের কাছে দিলে শেষ পর্যন্ত বিচারটা হবে। আরেকটা হলো, আমাদের সমাজে দীর্ঘদিন থেকে নিষ্ঠুরতা আমাদের ভিতরে ছিল, কিন্তু এই সংস্কৃতিটা আমরা রাস্তাঘাটে ছোটবেলা থেকে আমরা দেখছি, পকেটমার ধরা পড়লে সবাই মিলে তাকে মারছে, গ্রামেগঞ্জে চোর ধরা পড়লে তাকে সবাই মিলে মারছে, সালিশি বৈঠকের নামে তারপরে যার অপরাধ প্রমাণিত হোক বা না হোক, তাকে কিন্তু সবাই মিলে মারধর করছে। এইটা কিছুটা এখন সামনে চলে এসেছে রাজন রাকিব হত্যার কারণে পরে। এটা মূল কারণটা হলো গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমের কারণে। কিন্তু এখান থেকে কিন্তু আমরা বেরোতে পারি, আমাদের ভিতরে নিষ্ঠুরতার সংস্কৃতি কিন্তু আমরা লালন করে যাচ্ছি। আমাদের সমাজে এটা আছে, কিন্তু এটা ঐতিহাসিকভাবে আছে, আমাদের সংস্কৃতিগতভাবে আছে, একইভাবে রাজনৈতিক কারণেও এটা আছে। কারণ আমরা রাজনীতিটা
এই জায়গায় নিতে পারি না যে মানুষকে কোনো আস্থা দিতে পারি, কোনো মেসেজ একটা দিতে পারি। আস্থাহীনতা বা নিরাপত্তা বোধের একটা অভাব তো অবশ্যই আমরা দেখি। আমি একটা ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে এসে আপনাদের সাথে আরো কথা হচ্ছে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ইশতিয়াক রেজা, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপি একটা অভিযোগ করে যে সরকার তার বিশেষ বাহিনী দ্বারা দমন পীড়নে, বিরোধী দল দমন পীড়ন বা সাধারণ মানুষ দমন পীড়নে ব্যবহার করে বিশেষ উদ্দেশ্যে। আমরা কিছুদিন আগে দেখেছি প্রবেশিকদেরকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ আটকে রেখে পরে মামলা। এই পুরো বিষয়গুলো কি আসলে এই অভিযোগকে কিছুটা বিশ্বাসযোগ্যতার রূপ দেয় কিনা, আপনার কি মনে হয়? প্রবেশিকদের কেসটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ইউনিক কেস মনে হয়। এমনিতে বিরোধী দল হিসেবে বিএনপি যে সমস্ত অভিযোগ করে এটা হলো স্বাভাবিক রাজনীতি, এবং এর মধ্যে কিছু সত্য নেই তা নয়, কিছু সত্যতা অবশ্যই আছে। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগ এই ধরনের অভিযোগ করেছে এবং সেখানেও সত্যতা ছিল। ফলে এই রাজনীতির জায়গাটায় আমি যাব না, কিন্তু প্রবেশিকদারের ঘটনাটা যদি দেখেন, যে প্রবেশিকদার যার সম্পর্কে স্ট্যাটাস দিল, সংক্ষুব্ধ হলেন আরেকজন, জি, তিনি মামলা করলেন এবং প্রবেশিকদেরকে সেই মামলার কথা বলা হয়নি, তাকে এমনিতেই নিয়ে যেয়ে পরে মামলা করা হয়েছে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে গ্রেপ্তার করে। আবার এই কেসটা নন বেলেবল একটা কেস, আবার জামিনও হয়ে গেল কারণ দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছিল। পুরো প্রক্রিয়াটাই আমার কাছে খুবই রহস্যময় এখন পর্যন্ত। তবে বুঝতে অসুবিধা হয় না, আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি বা রাজনীতির ভিতরে থাকি তারা বুঝতে পারি যে কোথা থেকে কি হয়েছে, সেটা এখানে আমি বলছি না। কিন্তু 57 ধারার এই বিষয়টি কিন্তু 2013 সালে যখন হলো, তারপর থেকে কিন্তু এটি নিয়ে সাংবাদিকরা কথা বলছে, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কথা বলেছে, মানবাধিকার নিয়ে যারা কাজ করে তারা বলেছে, কিন্তু সরকার কিন্তু কর্ণপাত করেনি। একটা জায়গায় হলো এই আইনটার কোনো বিধিমালা হয়নি। বিধিমালা না হওয়ার কারণে এই আইনটা কিভাবে প্রয়োগ হবে সেই সম্পর্কে কিন্তু একটা অস্বচ্ছতা রয়ে গেছে। এবং আইনটা যদি আপনি পড়েন, জায়গাটা কিন্তু আমরা দুজনেই সাংবাদিক, আপনিও সংবাদের গণমাধ্যম কর্মী। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যাহা মিথ্যা বা অশ্লীল, এই যে মিথ্যা বা অশ্লীল খুবই রিলেটিভ, কিন্তু যে কোনো কিছু কেউ মিথ্যা বলতে পারে, অশ্লীল বলতে পারে, যা কেউ পড়লে বা দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সম্পূর্ণ একটি রিলেটিভ টার্ম, আইন শৃঙ্খলার অবনতি যে কোনো কিছুতে রিলেট করে দেওয়া যেতে পারে, ঘটনার সম্ভাবনার সৃষ্টি হয়, অর্থাৎ সম্ভাবনা দিয়েও কিন্তু আপনাকে অ্যারেস্ট করে ফেলতে পারে আপনি যদি, মানে প্রতিটা টার্মই খুবই আসলে রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি, যে কেউ বলতে পারে যে আমার ভাবমূর্তি, আমাকে আমার পুরো নাম ধরে ডাকে নাই সুতরাং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং এটা দিয়ে কিন্তু একটা বড় রাজনীতি হবে। সর্বোচ্চ 7 বছর এবং কমপক্ষে 14 বছর এবং 1 কোটি টাকার অর্থদণ্ড হতে পারে। এই আইনটা সংবিধানের যে আবার 39 অনুচ্ছেদ আছে, সেটা কিন্তু আবার যে চিন্তা ও বিবেকের যে স্বাধীনতার কথা বলা হয়েছে তার সাথেও সাংঘর্ষিক। এই সব কিছু মিলে, এবং এই আইন, এরকম একটা আইন কিন্তু বিএনপিও ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত তারা করতো, বা তাদের আমলে হয়তো 2006 মূলত হয়েছিল। জি, আমি যেটা জানতে চাইবো যে আপনারা যেটা সবাই জানেন, প্রবেশিকদেরকে শুরুতে আটক করা হয়েছিল, পরে মামলা দেওয়া হয়েছে না। দেখেন, এটা এই আইন বলেই করেছে, বেআইনিভাবে করে নাই। এটা কিন্তু নিয়ে এভাবে সাংবিধানিকভাবে এই অধিকার কি কোনো সংস্থার আছে যে মামলার আগে আটকে রাখার বিষয়টা? এই আইনটাই, যে কারণে আমরা এই আইনটা শুরু থেকে এই আইনটার বিপক্ষে কথা বলছি। এটা আপনি দেখবেন খুব সময় এই আইনের 80 ধারায় যেটা বলা আছে, দেখবেন এই আইনের অধীন গৃহীত কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রমকে নিয়ন্ত্রক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা সাব ইন্সপেক্টরের নিম্নে নহেন এমন কোনো পুলিশ কর্মকর্তা যদি এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে, যে মানে পুলিশ কর্মকর্তা বিশ্বাস করেন যে যে কোনো স্থানে এই আইনের পরিবর্তী কোনো কার্য হয়েছে বা হইতেছে, অথবা এই আইনের অধীন দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহলে অনুরূপ বিশ্বাস করিবার কারণ লিপিবদ্ধ করিয়াই তিনি উক্ত স্থানে প্রবেশ করিবেন, তল্লাশি করিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করিতে পারিবেন। মামলার দরকার নেই, তাকে সব রকম অধিকার আমরা তো এটা নিয়ে কথা বলতেছি কেন, মামলার প্রয়োজনই নেই, ডাইরেক্ট ধরে নিয়ে চলে যেতে পারে। তারপরে দেখেন, একজন সাব ইন্সপেক্টর, তাকে তো ওই ধরনের গাইডলাইন দেওয়া হয় নাই। এটা আমরা যে আর্টিকেল, যেটা হয় নাই, হ্যাঁ, সেই নির্দেশনাও দেওয়া হয় নাই কোনটা অপরাধ কোনটা অপরাধ না, কোনটা অশ্লীল কোনটা অশ্লীল না, কোনটা আপনার অনুভূতিতে আঘাত লাগবে, আমার অনুভূতিতে আঘাত নাই লাগতে পারে, নির্ধারণের তো কোনো মানদণ্ড নেই না। সেটা করে না দেওয়া পর্যন্ত আপনি এই আইনটা প্রয়োগ করেন কিভাবে?
তারপরে আপনি ধরেন এই যে এখানে অবারিত সুযোগ দেওয়া হয়েছে। এক সময় এই দেশে আপনার সিআরপিসির সেকশন 54 নিয়ে আমরা কথা বলতাম যে 54 ধারায় যারে তারে যখন তখন আটক করা হচ্ছে, আবার সন্দেহজনকভাবে ধরে নিয়ে রিমান্ডেও নিচ্ছে সেকশন 167-এ। সেটা হাইকোর্ট রুল টুল দিয়ে এটাকে থামানো হয়েছে। এখন কিন্তু 54 ধারায় যাকে তাকে ধরা হচ্ছে না ওই রকমের। তারপর আবার দেখেন 54 ধারাটার মধ্যে 9টা ভিত্তি দেওয়া আছে। আপনি যে সন্দেহ করবেন, গ্রাউন্ড লাগবে তো। আপনার সন্দেহ হচ্ছে কেন? আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আমি সন্দেহ করলাম খুন করতে যাচ্ছেন, জি, গ্রাউন্ড তো লাগবে। এই আইনটায় ওই গ্রাউন্ডও তৈরি বলে দেওয়া হয়। আজকে সম্ভবত আইনমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে এটা পর্যালোচনা করে আইনটি প্রয়োজনে বাতিল করা হবে। আপনাদের কাছে ফিরছি, 1 মিনিটের একটা বিরতি নিতে হবে আমার, ফিরছি 1 মিনিট পরে। সিল্ক এসেন্স ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ সৌন্দর্যের জগতে নতুন রূপে লাক্স, যা দেবে সুবাসিত কোমলতা। সুবাসিত কোমল স্পর্শে ডুবে যেতে দাও। ব্যাস একটুখানি লাক্স। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। সিল্ক এসেন্স ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ সৌন্দর্যের জগতে নতুন রূপে লাক্স, যা দেবে সুবাসিত কোমলতা। সুবাসিত কোমল স্পর্শে ডুবে যেতে দাও। ব্যাস একটুখানি লাক্স। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। আজকে 57 ধারা সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল, আইনমন্ত্রী বলেছেন যে এটি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে বাতিল করা হবে। সে বিষয়ে এটা কতটা যুক্তি? দেখেন, আইনমন্ত্রী যদি এটা তার বিশ্বাস থেকে বলে থাকেন, আমি তাকে ধন্যবাদ জানাই বা অভিনন্দন জানাই, কিন্তু আমি ওই রকম আস্থা তার উপর রাখতে পারছি না। এর আগে প্রচুর মামলা নিয়ে, প্রচুর আইন নিয়ে উনি বিভিন্ন সময় কথা বলছেন, যুদ্ধাপরাধীদের আইন নিয়ে, জামাতের বিচার করার আইন নিয়ে, কিন্তু কথাগুলো কথাই থেকে গেছে, বাস্তবে আর রূপ নেয়নি। ঠিক এই বিষয়টাও যে উনি বাতিল করবেন কি করবেন না, পর্যালোচনা করবেন কি করবেন না, আমার ডাউট আছে। তারপর আমি অভিনন্দন জানাই উনি যেহেতু বলছেন। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, দেখেন এই জায়গায় আপনার এই আইনটা হয়েছে বিএনপির আমলের শেষ দিক দিয়ে 2006-এ। হ্যাঁ, তখন আইনটার প্রয়োগ ওইভাবে হয়নি বলে আলোচনা হয়নি। আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, আমরা আলোর পথে যাচ্ছি দাবি করি, উন্নতির দিকে যাচ্ছি দাবি করি। এই আইনটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা আসলে এগুচ্ছি না, আমরা পিছনের দিকে যাচ্ছি। দেখেন 2006-এ যে আইনটা ছিল, 2013-এ এসে এই হেফাজতে ইসলামের মতো মানে এটা জঙ্গি সংগঠন বা বর্বরদের সংগঠন আমি বলবো, যারা যে সমস্ত 13 দফা দাবি যেগুলো বলছে, হ্যাঁ, এদের দাবির প্রেক্ষিতে আপনার এই সরকার, এই আওয়ামী লীগ সরকার, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ বলি, সেকুলার বলি, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করি, তারা সেই আইনটাকে সংশোধন করে কি করলো দেখেন। আগে ছিল আপনি কোন একটা অপরাধ করলে, এই আইনের ধারা অপরাধ করলে আপনাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া যাবে, সেটাকে সংশোধন করে 14 বছরে নিয়ে গেল। তার মানে কি দেখেন, আপনি কোথায় আপনি লিবারেল হবেন, সে জায়গায় উদার না হয়ে আপনি আরো কঠিন করলেন। তারপরে আগে করলেন বিচারকের ক্ষমতা এখানে সীমিত করলেন, আপনি 7 বছরের কারাদণ্ড মিনিমাম করে দিলেন। আগের আইনে কিন্তু সেটা ছিল না। আইনের চেয়েও বেশি আসলে সাজাটা। আপনি যদি একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। আমি যদি ফেসবুকে আপনাকে বলি যে আপনি ডাকাত, আমার জেল হবে ধরেন 7 থেকে 14 বছর। ডাকাত বললাম, আপনার মানহানি হয়েছে। আর আমি যদি ডাকাতি করে আসি আপনার বাসায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার 6-7 বছর জেল হতে পারে। এটা খুবই, মানে আজকেও যদি দেখেন সড়ক দুর্ঘটনার আইন পরিবর্তন করে 3 বছর করে দেওয়া হয়েছে, সেই আইনে 302 ধারায় কোনো মামলা হবে না। মানে এত কন্ট্রাডিকশন, এত আপোষ চারিদিকে, মানে ভাবাই যায় না। এই আইনটা তো টোটালি কন্ট্রাডিক্টরি। আপনি পেনাল কোডে যে আইন, যেটার ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলছেন, ধর্মীয় অনুভূতিতে পেনাল কোডে আছে আপনার ম্যাক্সিমাম সাজা হবে 2 বছর। এই একই আইনে
আপনি যদি ফেসবুকে লিখেন একেন আপনার ICT-তে সাজা হবে হবে। 14 বছর। আর সেক্ষেত্রে এমনি আপনার কি মনে হয় ইশতিয়াক রেজা যে এই আইনটি আসলে আমরা জানি যে ভারতে সম্ভবত এরকম একটি আইন ছিল যেটা সুপ্রিম কোর্ট বাতিল করতে বাধ্য না, হয়েছে। আইনের ধারাটা আইনের ধারাটা আমি জি। একটু ক্লিয়ার করে নিই, সুবিধা হবে আপনাদের। ভারতে আপনার এই ধরনের আইনটা ছিল, আমাদের যেটা সেকশন 57 নিয়ে যেটা আমরা কথা বলি, ভারতের আইনটা হলো সেকশন 66 এ। এটা শ্রেয়া শেখ নামের এক মেয়ে যখন মামলা করলো, ভারতের সুপ্রিম কোর্ট চমৎকার একটি জাজমেন্ট দিয়েছে এই ক্ষেত্রে। 66 এর বাতিল করে তারা বলেছে, তার মানে এই নয় যে আপনার অনলাইনে বা ইন্টারনেটে অশ্লীলতা আপনি প্রচার জি, করতে পারবেন। আমাদের দেশে সেক্ষেত্রে কি করা যেতে পারে আপনার কি না, মনে হয়? আইনমন্ত্রী যেটা বলেছেন যে তিনি সংশোধনের কথা বলেছেন, আমরা তো বাতিল চেয়েছি এবং আপনি দেখেছেন সম্পাদক পরিষদও কিন্তু বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে এটিকে বাতিল চেয়েছে, বিলম্ব হলেও দিয়েছে। তারা এতদিন কিছু বলেনি, প্রবীর শিকদারের ঘটনারও প্রায় 7 দিন পরে সম্ভবত বিবৃতি দিয়েছে। কিন্তু এর ব্যবহার এবং প্রয়োগের যে বিস্তৃত ক্ষেত্র, অপপ্রয়োগের যে বিস্তৃত ক্ষেত্র তৈরি হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই এটাকে আর বাড়তে দেওয়া যায় না। অবশ্যই এটাকে বাতিল করতে হবে, এবং যদি বাতিল করতে নাও পারে, সুপ্রিম কোর্ট তা করতে পারে, সংসদের আইন, কিংবা সংসদ নিজেই কেউ রিট করতে পারে। কেউ রিটও করতে পারে, সুপ্রিম কোর্ট সো মোটো করতে পারে, করতে পারে। সুপ্রিম কোর্টকে তো সেই অথরিটি দেওয়া আছে, সুতরাং তারা ভাবতে পারেন এটি নিয়ে, কিংবা সংসদও ভাবতে পারে। না, এই জায়গায় আপনি সুপ্রিম কোর্টকে দায়িত্ব দিয়ে দেওয়ার দরকার কি? আপনি সম্পাদক পরিষদ যখন এটা নিন্দা করছেন, বাতিলের দাবি জানাচ্ছেন, তারা এটা আদালতে গিয়ে রিট করেন যে এটা আমার মৌলিক মানব অধিকার পরিপন্থী, তাহলে তো আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। এমনি গতানুগতিক মিডিয়া যেটা হয়, টেলিভিশন, নিউজপেপার, আমরা এক ধরনের গেট কিপার থাকে, যে কোনো সংবাদ পরিবেশনের আগে অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু অনলাইন সংবাদ মাধ্যম বলেন বা অনলাইন বিভিন্ন পোর্টাল, এগুলোতে এ ধরনের কিছু থাকে না। সেক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? না, অনলাইন এটা তো সেই অর্থে কোনো ফর্মাল মিডিয়াই না, সুতরাং নিয়ন্ত্রণ তো এখানে কোনো কিছু। কিন্তু তাদের আচরণ কিন্তু মিডিয়ার মতোই অনেকটা, আপনি যদি বলেন তারা হ্যাঁ, খবর প্রকাশ সার্কুলেশন করছে চিন্তা বিভিন্ন- করলে, হ্যাঁ, পাঠক হ্যাঁ। চিন্তা করলে তো অনেক বেশি। ফেসবুক বাংলাদেশে সব পত্রিকা মিলে সম্ভবত কত হবে, 10 লাখ সার্কুলেশন হবে, কিন্তু ফেসবুকের ব্যবহার 50 লাখ এভারেজ বা তার চেয়ে বেশি হতে পারে বাংলাদেশে। এখানে দেখেন, ফেসবুক বা সামাজিক মাধ্যমকে কিন্তু কোথাও কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করা হয় না। উন্নত বিশ্বেও এনগেজমেন্ট এডিটর বলা হয় যে ফেসবুকে কি কি হচ্ছে সরকারি পর্যায়ে তা দেখা হয়, কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করা হয় বলে আমার কাছে মনে হয় না। কিন্তু ফেসবুক বা টুইটার বলেন বা অন্যান্য সামাজিক মাধ্যম বলেন, সব এর চাইতে বেশি জঘন্য হয়ে উঠেছে কিন্তু আমাদের কিছু অনলাইন আমি জি অনলাইন পোর্টাল বিভিন্ন থাকে, সেটা সামাজিক এবং যোগাযোগ এখানে যে মাধ্যম হতে অনলাইন হবে এমন নীতিমালা কথা সরকার না। একটা করবে বলেছে, কারা অনলাইনের মালিক হচ্ছে, কি কারণে হচ্ছে, এই জায়গাটাও কিন্তু অস্পষ্ট রয়ে জি, গেছে। আমি মানে আপনার কাছে কাজের ফিরছি, আমার বিরতি নিতে হবে, বিরতি থেকে আপনার এসে আপনার কথা শুনছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। সৌদিশ থেকে যে অনলাইন যে পোর্টালগুলো থাকে, সংবাদ মাধ্যম বলি বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন, তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে তখন যেটা আপনি বলছিলেন, কি নিয়ন্ত্রণ ধরনের- কথাটাই আমি পছন্দ করি না। আচ্ছা, আপনি বলতে পারেন যে তাদের ব্যাপারে একটা কোড অফ এথিক্স বা নীতিমালা তৈরি করা, সেইটার একটা চূড়ান্ত এখন পর্যন্ত হয়নি। একটা ড্রাফট হয়েছে, সেটা কতদিনে এবং এতদিন লেগে গেল, কিন্তু সেই শুরু থেকে সরকার বলে আসছে আজকে এতদিন লেগে গেল এবং এখন পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি। হয়তো সামনের দিকে হবে, হলে পরে আমরা বুঝতে পারবো। কিন্তু যে আলোচনাটা আপনি শুরু করেছিলেন যে 57 ধারা বাতিল করতেই হবে, কারণ এটা আমি যেটা বলছিলাম যে আমাদের সাংঘর্ষিক আমাদের সংবিধানের সাথে, কারণ মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। আরেকটা হলো এইটা অপপ্রয়োগের একটা বিরাট ক্ষেত্র কিন্তু আমরা রেখে দিচ্ছি এই আইনের মাধ্যমে। এবং যেটা হলো ভারতে যে 66 ধারাটা যে বাতিল করা হয়েছে, সেখানে কিন্তু বিচারপতিরা এটাই বলেছেন যে তোমার কাছে তো অন্য আইন আছে। যেমন অনলাইনের কথা যদি বলেন আপনি, যে অনলাইন যদি খারাপ কিছু করে তাকে তো বন্ধ করার রাইটও তার কাছে, সরকারের কাছে রয়েছে, কিংবা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার রাইটও সরকারের কাছে রয়েছে। কিন্তু এই আইনটা কোনো ব্যক্তি বিশেষকে, কোনো গোষ্ঠীকে এমন সব সুযোগ দিচ্ছে এই 57 ধারা, যেটা কিন্তু, এবং জাহিদুল হাসান পিন্টু যেটা বলছিলেন যে হেফাজতের মতন একটা ধর্মান্ধ গোষ্ঠীর চাপে সরকার এই আইনটি করেছে। এমন একটি সরকারি আইন করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, উদার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখায় আমাদেরকে প্রতিদিন, এবং তাদের হাতে এরকম একটা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণকারী একটি আইন আমরা খুবই, আমরা মনে করি, আমরা উদ্বিগ্ন। আসলে যে কোনো কথা কিন্তু আপনাকে টুইস্ট হতে পারে, যে কোনো কথার ভুল ব্যাখ্যা হতে পারে, যে কোনো কথার কিন্তু অবাঞ্ছিত ব্যাখ্যা দিয়ে একজন পুলিশের সাব ইন্সপেক্টর এসে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে। দেখেন, আমি আপনার সঙ্গে একমত হয়ে আর একটু অ্যাড করবো এইভাবে যে ভুল হতে পারে, এটা বললেন না,
আমার খুব ভুল করারও রাইট আছে আমি মনে করি, আমি তো ভুল করতেই পারি। আমার কথা হলো রাষ্ট্রের এই জায়গায় আপনার উদার হতে হবে। আমি না সমালোচনা করলাম, না আমি একটা বকা দিলাম, বা আমি একটা গালিই দিলাম, তো তাতে কি আপনার রাষ্ট্রের কি যায় আসে, বা আমাদের রাজনীতিবিদদের বা মন্ত্রিসভার বা আমাদের সরকারের কি এমন ক্ষতি হয়ে যাবে এতে? এতে রাজনীতিবিদরা আপনার আরো উদার হবেন, আমরা আশা করি সরকারও আরো উদার হবেন, যে এই সমস্ত ছোটখাটো সমালোচনা মানে গ্রহণ করার মতো উদার মানসিকতা তৈরি হবে। হ্যাঁ, পাশাপাশি এটা দরকার যে আপনি যদি এই দাঙ্গা লাগিয়ে দিতে চান, আপনি যদি আপনার ধর্মীয় সেরকম পরিস্থিতি ই যদি করতে, তৈরি হয়, সেইটার জন্য তো আপনার প্যানাল কোড রয়েছে, অথবা এই আইনটা কি সংশোধন করে আরো আপনার আরো একটু লিবারেল করেন। আপনি করলেন কি করলেন না, অপরাধ করলেন কি করলেন না, কোনটা করলে অপরাধ কোনটা করলে অপরাধ না, এইটাও কিন্তু এই আইন আপনাকে বুঝতে দেয় নাই। আপনি করার পরে বুঝলেন যে এটা অপরাধ, তারপরে আপনার জামিন নাই। এবং প্রতিটা লাইনেরই ব্যাখ্যা কিন্তু সেটা আমি বলছি যে আপেক্ষিক, হ্যাঁ, এই ধারাটা স্বচ্ছ না। এই ধারাটা অবিলম্বেই বাতিল করা উচিত, বিশেষ করে এই যে আপনার সেকশন 55 এর 1 এবং 2। এবং আমি বিশ্বাস করি যে কেউ যদি এটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, এই অবশ্যই ধারাটি সেটা বাতিল হবে। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকছি। আপাতত আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।